এই ভিডিওটিতে আমরা জানব রাম মন্দিরের প্রাচীন ইতিহাস ও আধুনিক ইতিহাস সম্পর্কে এবং রাম মন্দিরকে ঘিরে উঠে আসা কিছু বিতর্ক সম্পর্কে। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে চলেছে তোড়জোড়। সেজে উঠেছে অযোধ্যা। ভগবান রামকে স্বাগত জানাতে শুধু রাম মন্দির নয়, গোটা শহর অযোধ্যা আজ অপেক্ষায়। দিনের আলোয় ঝলঝল করছে রামলালার বৃষালো প্রাসাদ গৃহটি। রাতের চাঁদের জোছনা ধোয়া আলোতেও যেন সেই মহিমার ঝলকানি মন্দির গাত্রে। অযোধ্যার জাঁকজমক দেখে আপ্লুত দেশবাসী। অযোধ্যার রাজপথ জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হচ্ছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে চলেছে নানা বিতর্ক। এই রামলালা অর্থাৎ শ্রীরামের জন্মভূমির মন্দিরটি হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি খ্রিস্টীয় ১৬তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়। ১৯৪৯ খ্রিস্টাব্দে মসজিদের ভিতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি ১৯৯২ খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত ২০১৯ খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করেন। রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। আদালত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রতিবেদনকে প্রমাণ হিসেবে উল্লেখ করে। প্রতিবেদনে বলা হয়, বাবরি মসজিদের নিচে একটি কাঠামোর উপস্থিতি পাওয়া গেছে, যেটি কোনো ইসলামী স্থাপত্য নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের ৫ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পুজো অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। ২০২৪ খ্রিস্টাব্দের ২২শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধনের দ্বারা মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের জনতা পার্টির দ্বারা অনুদানের অপব্যবহার, প্রধান আন্দোলন কর্মীদের কোণঠাসা করা এবং রাজনীতিকরণের কারণে মন্দিরটিকে ঘিরে বেশ কয়েকটি বিতর্কের জন্ম হয়েছে। আজ আমরা জানব রাম জন্মভূমির প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস সম্পর্কে ও আধুনিক ইতিহাস সম্পর্কে। বিষ্ণুর অবতার রামচন্দ্র ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিল। বাবর ১৬তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতায় মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে। পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেছিল, যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেনথালার দ্বারা রচিত লাতিন বই ডেসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটি প্রথমত উল্লেখ ১৭৬৭ খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে। তার মতে রামকোট মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল। বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদি ছিল, যেখানে রামের জন্মস্থান অবস্থিত। ধর্মীয় সহিংসতার প্রধান উদাহরণ ১৮৫৩ খ্রিস্টাব্দে নথিভুক্ত করা হয়েছিল। ব্রিটিশ প্রশাসন ১৮৫৮ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে হিন্দুদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থানে পূজা করতে নিষেধ করে। মসজিদের বাইরে আচার অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। রাম ও সীতার মূর্তি ১৯৪৯ খ্রিস্টাব্দের ২২ ও ২৩শে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতর স্থাপন করা হয়েছিল এবং পরের দিন থেকে ভক্তরা ভিড় জমাতে শুরু করে। ১৯৫০ খ্রিস্টাব্দ নাগাদ রাজ্যে ১৪৫ সিআরপিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং মুসলমান ব্যতীত হিন্দুদের উত্তরস্থানে তাদের উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল। হিন্দু জাতীয়তাবাদী সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ ভিএইচপি ১৯৮০-এর দশকে হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ওই স্থানে শিশু রামকে নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করেছিল। ভিএইচপি তহবিল ও জয় শ্রীরাম লেখা ইট সংগ্রহ করে। পরে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে সরকার ভিএইচপিকে শিলান্যাসের অনুমতি দেয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং আনুষ্ঠানিকভাবে ভিএইচপি নেতা অশোক সিংহালকে অনুমতি জ্ঞাপন করেন। প্রাথমিকভাবে ভারত সরকার ও উত্তরপ্রদেশ সরকার সম্মত হয়েছিল যে শিলান্যাস বিতর্কিত স্থানের বাইরে পরিচালিত হবে। যাই হোক, ভিএইচপি নেতা ও সাধুদের একটি দল ১৯৮৯ খ্রিস্টাব্দের ৯ই নভেম্বর বিতর্কিত জমির সংলগ্ন ২০০ লিটার আয়তনে গর্ত খনন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। সেখানে গর্ভগৃহের সিংহদ্বার নির্মাণ করা হয়। তখন ভিএইচপি বিতর্কিত
মসজিদ সংলগ্ন জমিতে মন্দিরের ভিত্তি স্থাপন করে। ভিএইচপি ও ভারতীয় জনতা পার্টি 1992 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর করসেবক নামে পরিচিত 1,50,000 স্বেচ্ছাসেবকদের নিয়ে ওই স্থানে একটি সমাবেশের আয়োজন করে। সমাবেশটি হিংসাত্মক হয়ে ওঠে, জনতা নিরাপত্তা বাহিনীকে ভয়াবহিত করে এবং মসজিদটি ভেঙে ফেলে। ধ্বংসের ফলে ভারতের হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে কয়েক মাস ধরে আন্তঃসাম্প্রদায়িক দাঙ্গা হয়, যার প্রত্যক্ষ ফলস্বরূপ বম্বেতে আনুমানিক 2000 লোকের মৃত্যু এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে দাঙ্গার সূত্রপাত হয়েছিল। মসজিদ ধ্বংসের একদিন পর 7 ডিসেম্বর 1992 তারিখে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন দেয় যে পাকিস্তান জুড়ে 30টিরও বেশি হিন্দু মন্দিরে হামলা হয়, কিছুতে আগুন দেওয়া হয় ও একটি ভেঙে ফেলা হয়। পাকিস্তান সরকার একদিনের প্রতিবাদে স্কুল ও অফিস বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের হিন্দু মন্দিরেও হামলা হয়। বাবরি মসজিদের প্রতিশোধের সময় ওই হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। অযোধ্যায় ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদের স্থানে স্থাপিত অস্থায়ী রাম মন্দিরে 2005 খ্রিস্টাব্দের 5 জুলাই 5 জন সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের সঙ্গে বন্দুকযুদ্ধে 5 জনই গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যদিও গ্রেনেড হামলায় একজন বেসামরিক লোক মারা যায়, যেটি আক্রমণকারীরা ঘেরা প্রাচীর বিদীর্ণ করার জন্য শুরু হয়েছিল। সিআরপিএফের 3 জন সদস্য হতাহত হয়েছিল, যাদের মধ্যে 2 জন একাধিক গুলির আঘাতে গুরুতর আহত হয়। অযোধ্যা বিরোধী 2019 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের রায়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য ভারত সরকার দ্বারা গঠিত একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ট্রাস্টটি অবশেষে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে গঠিত হয়েছিল। সংসদে 2020 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে সরকার মন্দির নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। 2 দিন পর 7 ফেব্রুয়ারি শহর থেকে 22 কিমি দূরে ধন্যীপুর গ্রামের একটি নতুন মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করা হয়েছিল। এই ছিল অযোধ্যার রাম মন্দির তৈরির ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।